সালটা 2026। এপ্রিলের উপত্যকা রূপলি আলোতে ভিজছে, ঠিক যেমন প্রতি পূর্ণিমাতে ভেজে। সারা দেশ আজ মৃত্যুবার্ষিকী পালন করছে। এদেশের মিনি সুইজারল্যান্ড এখন মৃত্যু উপত্যকা নামে পরিচিত। রিয়া গত 1 বছর ধরে এই মৃত্যু উপত্যকাতেই রয়েছে। পাহাড়ের গায়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারির ফাঁক গলে জেগে ওঠে এই উপত্যকা। দূরে রূপলি মেঘের গায়ে আটকে থাকা বরফ ঢাকা শৃঙ্গগুলো এক ধ্যানমগ্ন ঋষির মতো দাঁড়িয়ে আছে, চিরকালীন অবিচল। দূরে নদীটার পাশে চাপ চাপ অন্ধকার। পাইন বনের চাঁদের আলো আধারিতে ওরা ফিসফিস করে কথা বলছে। গত 11 মাস ধরে রিয়া রোজ সন্ধেতে এই পাইন গাছের কুঁড়িটার ওপর বসে। নিহিত ওর পাশে এসে বসে, ওরা গল্প করে। গত কয়েক মাস ধরে এই মৃত্যু উপত্যকায় ওর জীবিত থাকার একমাত্র কারণ। গত সপ্তাহেই ওদের বিয়ের 1 বছর পূর্ণ হল। প্রথম প্রথম ও নিহিতকে দেখতে পেত না, শুধু উপলব্ধি করতে পারত। ক্রমশ ছবিটা পরিষ্কার হয়। এখন তো ও অনেককেই দেখতে পায়। রায়ান তো ওকে দেখলেই ভাবি বলে ওর দিকে এগিয়ে আসে। রায়ানও নিহিতেরই বয়সী। ওকে দেখলেই আলিনার কথা জিজ্ঞেস করে। রিয়া আর আলিনা এখন একসাথেই থাকে এই উপত্যকার পাশেই একটা ছোট্ট কটেজে, যেটাতে আগে রায়ান আর আলিনা থাকত। অভিশপ্ত 22শে এপ্রিলের পর কেটে গেছে 1 বছর। কাশ্মীর পর্যটক শূন্য হয়েছে। ভারী বুটের শব্দে বরফ হচ্ছে ছারখার প্রতিনিয়ত। বেশ কিছু তথাকথিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। বৈশতী নদীর জল এখনো লাল। সীমান্ত বুলেটের শব্দে কাঁপছে অনবরত। দেশে ঘৃণার পরিস্থিতি ক্রমবর্ধমান। এই মৃত্যু উপত্যকার 26 সংখ্যাটা 2 ধর্মের মানুষ কবেই 260 করে দিয়েছে দেশ জুড়ে। রাজনীতির আগুনে পুড়ছে দেশবাসী। এসব থেকে অনেক দূরে এখন রিয়া। সে সরকারকে প্রশ্ন করেনি কেন কোনো নিরাপত্তা ছিল না উপত্যকাতে, কেন আগুনের মধ্যে থেকেও সরকার তাদের সব নিরাপদ বলে আহ্বান জানিয়েছিল কাশ্মীরে। কিভাবে এত নিখুঁত পরিকল্পনা বাস্তবায়িত করে জঙ্গিরা চলে গেল, এসব প্রশ্ন রিয়া করেনি। সে কলকাতা থেকে সব ছেড়ে চলে এসেছিল আলিনার বাড়িতে, এই মৃত্যু উপত্যকায়। সেদিন বন্দুকধারীরা তার মৃত্যু ভিক্ষাতেও মৃত্যু দেয়নি, তাই মৃত্যু তার কাছে আর ভয়ের বিষয় নয়। 1 বছর আগে সে আর নিহিত এসে উঠেছিল এই আলিনার কটেজে। রায়ান আর আলিনাও তখন সদ্য বিবাহিত। রায়ান ছিল এক তরুণ গাইড, পাহাড়ের সন্তান, উপত্যকার গল্প বলা। সেদিন সে ছিল পর্যটকদের সঙ্গে। সেদিন এই বরফে ঢাকা মৃত্যু উপত্যকা দেখেছিল এক আশ্চর্য দৃশ্য। এক মুসলিম তরুণ প্রাণপণ লড়ছে আরেক মুসলিম সন্ত্রাসীর হাত থেকে এক হিন্দু পর্যটককে বাঁচাতে। আজও একটা তুষার ঝড়ের দিন। পাইন গুঁড়িটা ঢেকে গেছে তীব্র বরফে। ওরা হাঁটতে শুরু করলো ধীরে ধীরে। রায়ান তখন ছুটে এসে বলল, ঘোড়ায় ওঠো, সামনে ঝড় আরো বেড়ে যাবে। রিয়া এখন পরিষ্কার সবাইকে দেখতে পায়। ওই তো সায়নদা মাঝে মাঝে এসেই ওর ছেলের কথা জিজ্ঞেস করে। গুলি চলার আগে সায়নদা ওই নদীর ধারে ছেলেকে নিয়ে বসেছিল। নিহিত ভারতীয় সেনার অংশ ছিল। ও আজ একটু বেশি স্পষ্ট রিয়ার কাছে। ওরা সেদিনের মতো আজও হাঁটতে হাঁটতে
নদীর পাশে আসে। রিয়া হাতটা শক্ত করে ধরে নিহিতের। সেই কলেজ থেকে ওদের প্রেম। আর নিহিত বলে চলে সন্ত্রাসের গল্প, ধর্মের নামে ছড়ানো ঘৃণার গল্প, রাজনীতির নীরব চক্রান্তের গল্প, যেখানে ধর্ম কেবল একটা অস্ত্র, যেখানে সন্ত্রাস আর রাজনীতি একই মুদ্রার দুই পিঠ। একটা ধর্মকে বিশ্ব রাজনীতির তাবড় তাবড় নেতারা শুধু হিংসা ছড়ানোর জন্য ব্যবহার করে আসছে দশকের পর দশক ধরে। কিভাবে সব জেনেও নীরব থাকে রাজনীতি। রিয়া মুগ্ধ হয়ে শোনে। ওদিকে আকাশে মেঘ জমছে, চাঁদ হারিয়ে যাচ্ছে ক্রমশ। পাইন জঙ্গল থেকে ছায়ামূর্তিরা বেরিয়ে আসে, হাতে তাদের AK-47 মতো অস্ত্র। চতুর্দিকে দৌড়দৌড়ি শুরু হয়ে যায়। রায়ান ছুটে আসছে তাদেরই দিকে। কিছুই তো বদলায়নি, 1 বছর আগের মতোই গুলি ছুটছে এদিক ওদিক থেকে। আর নিহিত ভারতীয় সেনার অংশ হয়েও সেদিনের মতোই নিরস্ত্র। সে রূপলি বরফ লাল হয়ে উঠছে রক্তের ছোপে। ঝড় আরও বেড়ে যায়, চাঁদ হারিয়ে যায় পাইন বনের গহীনে। তীব্র অন্ধকারে নিমজ্জিত হয় সব কিছু। পরদিন ভোরে আলিনা পাগলের মতো খুঁজে বেড়ায় রিয়াকে, কিন্তু রিয়া আর কোথাও নেই। শুধু বরফের স্তূপের মাঝে এক পাইন গুঁড়ির সাথে আটকানো একটা চিঠি। তাতে লেখা, এ মৃত্যু উপত্যকার রাত এখনো শেষ হয়নি। মৃতেরা আজও ফিরে আসে, প্রশ্ন নিয়ে, প্রেম নিয়ে, রক্তের গল্প নিয়ে। ভবিষ্যতের দিকে এগিয়ে চলে তারা, অতীতের ছায়া বয়ে। গভীর রাতে ছায়ামূর্তিরা দাঁড়িয়ে থাকে উপত্যকার শেষ প্রান্তে। তাদের হাতে ঝুলে ছেঁড়া পতাকা, ভারতেরও নয়, পাকিস্তানেরও নয়, একটা অচেনা মিথ্যের পতাকা।